দর্শক, আপনারা নিশ্চয়ই অতীশ দীপঙ্করের নাম শুনেছেন। অতীশ দীপঙ্করের যেই আমলটি, সেই আমলেও আমরা এই বাংলার ইতিহাসে খুঁজে পাওয়া যায় যে সেখানে সেই সময় বৌদ্ধ রাজারা এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ্য চালাতো এবং সেই জায়গা থেকে যে রাজনীতির ধারণা বাংলায় সেটি খুবই প্রবল এবং বাংলার বিভিন্ন সময় মুঘলরা বাংলাকে নিজের কবজায় রাখতে চেয়েছে, ব্রিটিশরা রাখতে চেয়েছে, বিভিন্নভাবেই রাখতে চেয়েছে এবং সেই বিদ্রোহগুলোও বাংলাতেই শুরু হয়েছে। এবং তিতুমিরের বিদ্রোহ আপনারা জানেন, হাজী শরীয়তুল্লাহ ফরাইজির বিদ্রোহগুলো জানেন, ঈশা খাঁর বিদ্রোহ জানেন। অর্থাৎ বাংলাদেশে বা এই বঙ্গের রাজনীতিটা তৃণমূল থেকে সব ধরনের মানুষের কাছেই খুবই আগ্রহের বিষয়, অথবা রাজনীতি তারা খুবই প্র্যাকটিস করেন। সেই প্র্যাকটিসের ধারাবাহিকতা আমরা বলতে পারি আরও একটি রাজনৈতিক দলের জন্ম হলো বাংলাদেশে, সেটির নাম হলো জনতার দল। আমি খুব প্রাচীন আমল থেকে খুব নতুন নতুন জায়গায় এসে হয়তো বা মেলাতে চাইলাম, তারপরও এটা মনে করায় দেওয়া যে বাংলাদেশের রাজনীতিটা অনেক বেশি প্রচলিত, আমাদের দেশের মানুষ পছন্দ করে এবং সেই কারণে হয়তো বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হয়। একবার প্রতিষ্ঠা হয়, আবার গণতন্ত্র, আমাদের দেশের মানুষরাই গণতন্ত্র প্রতিষ্ঠা করে, আবার গণতন্ত্রকে নিহত করে, ক্ষতবিক্ষত করে, আবার প্রতিষ্ঠা করা হয়, আবার নিহত হয়। এরকমভাবে বেশ কয়েকবার কিন্তু এই ঘটনা ঘটেছে। মুক্তিযুদ্ধটাও হয়েছিল কিন্তু ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, ৭০-এর নির্বাচনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, এবং একইভাবে ৭৫-এর যে ঘটনা ঘটেছিল সেটিও কিন্তু ৭৩-এর নির্বাচন এবং তার পরবর্তীতে বাকশাল গঠনের মধ্য দিয়ে, এবং সেটির ধারাবাহিকতায় এরপরে এসেছে ৯০ এবং ২৪-এর জায়গাটি। তো সেই জায়গা থেকে আমরা ধারণা করি যে বাংলাদেশের মানুষকে আসলে আর কতদিন এই গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ চালাতে হবে। দর্শক, আরও একটি রাজনৈতিক দল বলতে আজকে জনতার দল নামে একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। জনতার দলের মুখপাত্র আছে আমাদের সঙ্গে, ডেল এইচ খান, আপনাকে স্বাগত, এবং মেজবাউল আজম সওদাগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান, আপনাকেও স্বাগত। তো এই আরও একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি, আরও একটি রাজনৈতিক দলের কতটা প্রয়োজন ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের, জানালেন প্রধান উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধে নেতাদের বিচার হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন। ৩ এপ্রিল ছুটি ঘোষণায় টানা ৯ দিনের ঈদের ছুটিতে দেশ। নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সাধুবাদ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র স্থাপনের ক্ষমতা ডিসিএসপি থেকে ইসিতে পুনর্বহাল। ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমান সহ ৮ আসামি বেকসুর খালাস। দেশে ফিরে রাজনীতিতে যোগ দিতেও বাধা নেই, বললেন আইনজীবী। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে নিয়োগে মিথ্যা তথ্য দেয়ায় সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ জিএম কাদেরের বিরুদ্ধে। মূল আলোচনায় যেতে চাই। ডেল এইচ খান, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা নতুন দলের আজকে আপনাদের আত্মপ্রকাশ ঘটলো। আমি একটু নেগেটিভলি বলি যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে আচার আচরণ, গণতন্ত্রের জায়গা থেকে একটার পর একটা রাজনৈতিক দল গঠন হয়েছে। অনেকগুলো কিংস পার্টি গঠন হয়েছে, অনেকগুলো কিংস পার্টি আছে যারা আবার মেইন স্ট্রিম রাজনীতিতে চলে আসছে। বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দলের প্রয়োজন কি? আধুনিক বিশ্বে কয়টা রাজনৈতিক দল থাকে? বেশিরভাগ দেশেই দেখছি 2টা বা 3টা রাজনৈতিক দল। অর্থাৎ আগে ছিল হয়তোবা, কিন্তু তারপরে একসাথে হতে 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 আদর্শের জায়গা থেকে সেম যারা, তারা মোটামুটি একসাথে চলে এসেছে। ইউরোপের বেশিরভাগ দেশগুলো তো প্রায় 700, 800, 1000 বছরের ইতিহাস, এই জন্য হয়তো বা একসাথে হয়েছে। ইন্ডিয়া এবং বাংলাদেশ এখানে বা পাকিস্তানে অনেক রাজনৈতিক দল। আপনাদের দলের উদ্দেশ্য কি, কি দিবেন মানুষকে? ধন্যবাদ। প্রথমেই আপনাকে এবং আপনার দর্শক যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং জনতার দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই দলটি আত্মপ্রকাশ করেছে এবং ইনশাল্লাহ সামনে আমরা রাজনৈতিক পরিমণ্ডলে চেষ্টা করব আমাদের রাজনৈতিক যে মতাদর্শ আছে তা সমুন্নত রাখার জন্য এবং এর মাধ্যমে দেশবাসীকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করা সেই চেষ্টা করব। আপনি আপনার প্রিমাইজে যে কথাগুলো বলেছেন তার ভিতরে চমৎকার বেশ কিছু জিনিস অ্যাডেড আছে। সেখান থেকে যদি আমি শুরু করি, নাম্বার 1 হচ্ছে যে ইউরোপিয়ান একজন পলিটিশিয়ান এবং বাংলাদেশে একজন পলিটিশিয়ানের ভিতরে গুণগত পার্থক্য কী। বাংলাদেশে আপনি যদি
25-30 বছরের একটা ছেলেকে বলেন যে সে রাজনীতি করে, আপনি তো প্রোগ্রামে বলতে চাচ্ছেন যে সে টেন্ডারবাজি করে, সে গুন্ডা, বদমাস, তাই তো? বাট ইউরোপিয়ান একটা পলিটিশিয়ানকে যদি উল্টিয়ে বলি যে আমাদের দেশের 30-35 বছরের যে ছাত্রটি বা যে মানুষটি করে, যে যুবকটি, সে মনে করে যে রাজনীতি আসলে ওটাই টেন্ডারবাজি করা। দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, যে পলিটিক্সের ডেফিনিশনটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রফেসর ইজ হিয়ার, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। আমি আমার ব্যাচেলর লেভেলে পলিটিক্যাল সায়েন্স পড়েছিলাম। ওই পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্স শেখানো হয় না, আমি ফিল করেছি। পরে দেখি যে মিলছে না, বইয়ের পলিটিক্যাল সায়েন্স আর ট্রু পলিটিক্স ইন বাংলাদেশ ইজ ডিফারেন্ট। তাহলে ইউরোপিয়ান অথবা আমেরিকান যে পলিটিক্স অ্যান্ড পলিটিশিয়ানস আছে, যে টু পার্টি লাইক লেবার অ্যান্ড ডেমোক্র্যাটস অ্যান্ড অল আদার থিংস, এইটা বাংলাদেশের ক্ষেত্রে খাটে না, কারণ এইখানে একেবারে অস্থি মজ্জায় পলিটিক্সের ডেফিনেশনই অন্যরকম। কতটা ভিন্ন আমি আপনাকে শুধু এটা বলি, গত 54 বছরের হিস্ট্রি যদি আপনি ফলো করেন তাহলে আপনি দেখবেন যে লাস্ট 15 ইয়ার্সে আওয়ামী লীগ বাকি সব পলিটিক্যাল পার্টিকে একটা অ্যাকুয়ারিয়ামের ভিতরে বন্দি করে ফেলেছিল, রাইট? সো ইট ওয়াজ অনলি ওয়ান পার্টি, এবং তাদের যে বিরোধী দল ছিল সেটাও তাদের গৃহপালিত বিরোধী দল ছিল। দ্যাট ইজ এ পলিটিক্স উই হ্যাড ইন বাংলাদেশ। আচ্ছা, তো 36 দিনের একটা অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের ছাত্র জনতা সেই 54 বছরের যে পলিটিক্স এবং পলিটিক্যাল ফিলসফি ইন বাংলাদেশ একদম টোটালি ছুঁড়ে ফেলে দিয়েছে। এই ছুঁড়ে ফেলে দেওয়ার মানে কি? এর মানে হচ্ছে যে গত 54 বছর ধরে আপনি যে অ্যান্টিবায়োটিক আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছেন, দ্যাট প্রুভড ফেইলড। এই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছিল না, সেই জন্য তারা এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সেই ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে একটা ইন্টারেস্টিং রিয়ালিটি উঠে আসছে। সেটা কি? সেটা হচ্ছে যে আজকে 50 বছরের বিদগ্ধ রাজনীতিবিদ বাংলাদেশি কনটেক্সটে, তার জন্য স্কোয়ার জিরো। সে 54 বছরের পলিটিক্স তো আর সে আমাদের গেলাতে পারবে না এখন আর। তাকেও নতুন করে পলিসি সাইজ করতে হবে, পলিটিক্স স্টার্ট করতে হবে। আমাদের মতো যারা আমরা আছি, যারা পলিটিক্স ফলো করতাম, যারা আইডিয়াল পলিটিক্স এক্সপেক্ট করতাম, তারা যখন এখন ফিল করছে যে না আমরাও পলিটিক্সে যাব, ছাত্ররা যখন ফিল করতেছে তারাও পলিটিক্স করবে, উই অল স্টার্ট ফ্রম সেম জিরো। নাও কোশ্চেন কামস, যেটা ট্রু লেভেল প্লেইং ফিল্ড। এক্স্যাক্টলি। এবং এই জন্যই আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো পোর খাওয়া পলিটিক্যাল পার্টি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে উঠেছে। কারণ যত বেশি আপনি সময় দিবেন তত বেশি এই যে নতুন নতুন পলিটিক্যাল ইডিওলজিগুলো আসছে, ইডিওলজিগুলো তত বেশি টাইম পাবে সিজনড হওয়ার জন্য। আর যত বেশি সিজনড হবে, দে উইল স্টার্ট কোশ্চেনিং যে পুরাতন যে পলিটিক্সের পচাগলা অংশটা ছিল সেটাকে তারা অ্যাটাক করবে। আমি এই কথাগুলো আসবো। আমি আসলে প্রথমত মানে যেহেতু আপনি সম্ভবত দল গঠনের পরে এটি মানে প্রথম অনুষ্ঠানে আসলেন না, আমি জানতে চাই যে আপনাদের দলের মটোটা কি, উদ্দেশ্য কি, আপনারা কি মানে কি নিয়ে আসছেন? ওকে, আমাদের দলের স্লোগান হচ্ছে ইনসাফ জিন্দাবাদ। আমাদের দলের যে মটো আছে সেটা হচ্ছে নতুন বাংলাদেশের অঙ্গীকার। আর আমরা যে 3টা প্রিন্সিপালের উপর কাজ করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ন্যায্যতা, তারপরে প্রগতি এবং সাম্য। এই 3টা প্রিন্সিপালসের উপর আমরা কাজ করার চেষ্টা করছি। আপনাকে ছাড়বো, আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়ান, থিওরিটিক্যালি পড়ান, ওনার যে কথাগুলো সেগুলো থিওরির মতোই লাগলো। কতটা ওয়ার্ক করবে এই বাংলাদেশে, কতটা ওয়ার্ক করবে? এর আগে আমরা এরকম রাজনৈতিক দল দেখেছি। জি, ধন্যবাদ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো মানে ইমার্জেন্স অফ দ্য নিউ পলিটিক্যাল পার্টিস, এটাকে স্বাগত জানানোই উচিত। তো প্রথমেই আমি ওনার দলকে স্বাগত জানাচ্ছি আমাদের গণতান্ত্রিক সোসাইটিতে আসার জন্য। এটিও একটি পজিটিভ দিক। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এটার সফলতা বা কতটুকু কী করতে পারবে, এটা ডিপেন্ড অন আওয়ার এক্সিস্টিং পলিটিক্যাল কালচার। অর্থাৎ উনি যেমনটি ব্যাখ্যা করলেন ওনার দলের লক্ষ্য উদ্দেশ্য, মানে এক্সিস্টিং পলিটিক্যাল কালচার বলতে আমাদের যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের যে বিহেভিয়ার, তাদের যে কথা, এই যে ট্রেডিশনাল ওয়েতে তারা যে চলছে, এবং পাশাপাশি একটা ট্রেন্ডস এখন তৈরি হয়েছে যে নতুন জুলাই অভ্যুত্থান হয়েছে, এখানে জনগণের নতুন চাওয়া পাওয়া তৈরি হয়েছে। তো এই নতুন চাওয়া পাওয়াটাকে কেন্দ্র করে সাম পিপল আর থিঙ্কিং দ্যাট দ্য ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিস উইল নট বি এবল টু এগুলোকে অ্যাড্রেস করতে পারবে না, এরকম একটা পারসেপশন অনেকের মধ্যে আছে। তো আমার ধারণা যে নতুন পলিটিক্যাল পার্টিগুলো
যারা আশা চিন্তা করছে বা আসছে, বা জনতার দল যেভাবে আসলো বা এনসিপি যেভাবে আসলো, তাদের হয়তো এরকম একটা পারসেপশন রয়েছে যে তারা এই পুরনো দিনের চিন্তাভাবনাকে বাদ দিয়ে নতুন চিন্তাভাবনা নিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তারা হয়তো সামনে আসবে। এখন আসতে গিয়ে আমাদের এই যে এক্সিস্টিং যে পলিটিক্যাল কালচারের সাথে তাদের যে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার, এইটাকে ওভারকাম করে নতুন জিনিসটাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে অনেক ধরনের বড় বড় চ্যালেঞ্জের মুখে ছোট ছোট দলগুলোকে পড়তে হবে। সেই চ্যালেঞ্জটা ওভারকাম করাটাই হচ্ছে মূল বিষয়। সেটা যদি ওভারকাম করতে পারে এবং তাহলে সফলতা আসবে, অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো হবে। এবং আরেকটা বিষয় যে এই ধরনের একটা সিচুয়েশনে নতুন পলিটিক্যাল পার্টি আসার সাথে সাথেই কিন্তু জনগণের মধ্যে আরেকটা পারসেপশন আছে, আপনি জানেন, যেটাকে আমরা বলি যে কিংস পার্টি। তো হিস্ট্রিক্যালি কিংস পার্টিকে বাংলাদেশের জনগণ কিন্তু পছন্দ করে না। তো জনগণ সবসময় খুঁজবে যে এটার সাথে আবার আমি এই প্রশ্নটাই মানে মিলে গেছে আর কি, আমরা আগে কথা বলি না, মিলে গেছে। সেটা হলো যে আপনাদের পার্টিতে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজল ইবনে শারিকুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইসমাইল ফারুক চৌধুরী। আমি অন্যদের নাম বলি না, আমি বিশেষ করে, আর আপনি নিজেও একজন সেনাবাহিনীর সদস্য ছিলেন। আমাদের কনভেনশনাল মিডিয়ার একটা প্রশ্ন আপনার জন্য, সেটি হলো যে আপনারা কি সেনা সমর্থিত বা সেনা গোয়েন্দা সংস্থার সমর্থিত কোনো দল? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি পার্সোনালি যেভাবে এটা ফিল করি, অফকোর্স আই এম এ ভেরি নিউ পলিটিশিয়ান উইথ এ ন্যাশনাল পলিটিক্যাল পার্টি. Taking that into considerations, আমি ফার্স্টলি বোঝার চেষ্টা করি হোয়াট ইজ এ কিংস, কুইন্স অর প্রিন্সেস পার্টি ইন এ পলিটিক্স। যেহেতু আমরা এই ভারতীয় উপমহাদেশে আছি, সো এই কোশ্চেনগুলো বারবার আসে। ইটস লাইক কনস্পিরেসি থিওরিজ। নাও মিলিটারি অফিসাররা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, রিটায়ার্ড মিলিটারি অফিসার্স, নট সার্ভিং মিলিটারি অফিসার্স। আমি যখন রিটায়ার করি তখন তো আমি আপনার মতোই একজন বাংলাদেশের নাগরিক, পেনশনভোগী একজন নাগরিক। তো আমাদের ভেতরে একজন আছেন যিনি ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, রিটায়ার্ড। সে একটা ছোট্ট রিসার্চ করলো। রিসার্চের হাইপোথিসিসটা কী ছিল? সেটা হচ্ছে গুটি কয়েক ভালো মানুষ কি বাংলাদেশের রাজনৈতিক লিডারশিপে পরিবর্তন আনার মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কিনা। তো এখানে অনেকগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি কোশ্চেন্স থাকে যে কোনো রিসার্চে। তো প্রাইমারি কোশ্চেনটা যেমন ছিল হোয়াট ইজ অ্যাকচুয়ালি এ গুড পিপল, ভালো মানুষ বলতে আসলে কী বুঝতেছি আমরা। তো এই জাতীয় একটা রিসার্চের মাধ্যমে আমরা যেটা পেলাম যে হ্যাঁ, বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি এবং বাংলাদেশের জনগণের এখনকার যে কাঙ্ক্ষা, তার প্রেক্ষিতে তারা তাদের স্পেশালি ডক্টর ইউনূস আসার পরে গত 6 মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আমাদের ভোটার সাইকোলজিতে একটা চেঞ্জ আসতে শুরু করছে। আমাদের আইকিউ লেভেল কি চেঞ্জ হয়েছে? নট আইকিউ লেভেল, পারসেপশন ক্ল্যারিটি আসছে। যেমন কিছুক্ষণ আগে আপনার সাথে আমি কথা বলতেছিলাম যে আমাদের বাণিজ্য উপদেষ্টার যে অ্যাপ্রোচ এবং বক্তব্য, পিপল আর লাইকিং, কারণ হি ইজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, হি নোজ দ্য বিজনেস and he is talking regarding leadership and how to make the business okay. আমার মনে হয় তিনি উদাহরণটা আগে তৈরি করেছেন, বাজারে দাম কমাইছেন, তারপর সে কথা বলছে, তার কথাটা কেন পারছেন এটা? কারণ তার সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস আছে, সে বাজারের পুরো সাপ্লাই চেইনটার ব্যাপারে তার পরিষ্কার ধারণা আছে। আপনি রাইট পিপলকে রাইট জায়গায় বসাইলে এই রেজাল্টই হবে। আপনি বিডাতে যখন আশিক সাহেবকে বসাইলেন তখন বিডার কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেলো, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেলো। এখন আপনি পলককে এনে যদি বসান এখানে, তো চোখের পলক পড়বেই না আপনার, আপনি শুধু ঝলক দেখতে পাবেন। প্রত্যেকটা প্রজেক্ট একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে একটা ছেলে যখন তার কাছে যাইতো, সে বলতে আমার কাছে বিক্রি করে দাও। গেল 15 বছরে আমরা সিন্ডিকেট শুনেছি, এই জিনিসটাই দেখেছি। তো দ্য কোশ্চেন ইউ আস্ক যে ইজ ইট এ কিংস পার্টি অর নট, আমি আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বুঝি আইডিয়াল পলিটিক্সটা কি, এইটা আমি ফার্স্টে বোঝার চেষ্টা করছি। প্রথম কোশ্চেন আমি আমার নিজেকেই করেছি, আসলে একটা দেশের পলিটিক্সের দরকার হয় কেন? মানে পলিটিক্স কেন করবেন আপনি? আপনি ব্যবসা করেন, অন্য কিছু করেন, ওই পলিটিক্স। পলিটিক্সের দরকার হয় ফার্স্ট অফ অল পলিসি মেকিং অ্যান্ড ল মেকিংয়ের জন্য। এটা কোনো বিজনেসম্যান আপনাকে করে দেবে না, কোনো চাকরিজীবী করে দেবে না, রাইট? ইন্টারন্যাশনাল যে র আছে, আপনার যেটাকে পররাষ্ট্রনীতি বলি, আমরা 15-20 বছরে দেখছি যে পলিটিশিয়ানরা পলিটিক্স করেন ব্যবসায় করার জন্য।
দ্যাটস অল রাইট, বাট আমি ট্র্যাডিশনাল সেন্সে বলতেছি যে আপনার ফার্স্টে তো মাথায় একটা কোশ্চেন আসবে, আচ্ছা রাজনীতির দরকারটাই কি প্রথমে? তো রাজনীতির দরকার হচ্ছে পররাষ্ট্রনীতি সামলানো, তারপর দেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষা, এইসব ব্যাপারে পলিসি এবং অন্যান্য জিনিসগুলো নিয়ে আসা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা আছে, পাবলিক ইন্টারেস্ট যেটা আছে, এটা আপহোল্ড করা এবং প্রবলেম সলভ করা। তাহলে এটা যদি পলিটিক্সের কাজ হয়, তাহলে এটা তো আসলে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। তা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ যদি হয় এই জায়গায় আপনার, তাহলে আসলে টেন্ডারবাজি পলিটিক্স না, চাঁদাবাজি পলিটিক্স না, ভোটের জন্য মানে চাঁদা সংগ্রহ করা পলিটিক্স না। তার মানে বাকি যে কাজগুলো আছে এইগুলা কাজ হচ্ছে এক ধরনের সার্ভিস। তো আমরা যদি 20 বছর ইউনিফর্মে সার্ভিস দিয়ে আসতে পারি, তাহলে এখন অ্যানাদার 20 years ওয়াই নট? পলিটিক্সটাই সম্ভবত সবচেয়ে বড় জনসেবা হিসেবে স্বীকৃত Absolutely. সারা। আমি ওনার কথার রেশ ধরে একটি বিষয় জানতে চাই যে বাংলাদেশে এই ধরনের কিন্তু পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় হয়। আমি দুটো উদাহরণ দিই। সেটি হলো যে 2024 এবং 18 নির্বাচনের আগে বেশ কয়েকটা পলিটিক্যাল পার্টি কনভেনশনাল যারা করছিল, যেমন মাহমুদুর রহমান মান্নার পলিটিক্যাল পার্টি, নুরুর ভিপি নূর তার পলিটিক্যাল পার্টি, এরাও চাইলেন নিবন্ধন ইলেকশন কমিশনে। আরও বেশ কয়েকটা পার্টি চাইলো। তো যাদেরকে দেওয়া হলো তাদেরকে কিন্তু আমরা পলিটিক্সে তেমন একটা দেখি নাই। ইভেন নিদেন পক্ষে মানববন্ধন বা সাধারণ সভা সমাবেশেও করতে দেখিনি। তো এভাবে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গঠিত হয়েছে। এর আগের আপনার মনে আছে 1-11 অনেক বহুল আলোচিত সমালোচিত, সেখানে আমরা ফেরদৌস আহমেদ কুরেশি দারুণ রাজনৈতিক নেতা ছিল, কিন্তু তার মাধ্যমে একটি রাজনৈতিক দলের উত্থান দেখেছিলাম। তখন মেজর জেনারেল ইব্রাহিমেরও রাজনৈতিক দল কল্যাণ পার্টির, এখন ওনাদের। এই উদাহরণগুলো দিলাম এই কারণে দর্শকরা মনে করতে পারলো আপনি কেমন আশাবাদী কেমন। এই যে এনসিপির একটা বিষয় আছে যে তাদের রাজনৈতিক দল গঠনের আগে হিস্ট্রি গঠন করছে তারা, জি আর সেই সঙ্গে এখন যে রাজনৈতিক দলটা আসছে যেমন জনতার দল, হয়তো বা সামনে আরও দল আসবে, জি এখানে দুটো বিষয় বা চ্যালেঞ্জ কি তাদের, জি সেটাও চ্যালেঞ্জ হচ্ছে প্রথমে আমি বলবো যে পলিটিক্সে এলিটিজম বললে একটা কথা আছে আর কি। এলিটিজম অর্থাৎ গুটি কয়েক মানে ভদ্রলোকের রাজনৈতিক দল, বা ভদ্রলোক বলেন বা শিক্ষিত বলেন, বা সোসাইটিতে এলিট, পলিটিক্যাল এলিট যাদেরকে আমরা বলি, যে কিছু মানুষ। কিন্তু আসলে উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস, সফলতার ইতিহাস দেখতে হলে এটার সম্পর্কটা দেখতে হবে আপনার জনগণের সাথে সম্পর্ক, একেবারে মাস পিপুলের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করার জন্য কি অ্যাপ্রোচে তারা যাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করবে আসলে সফলতার। অর্থাৎ এলিটিজমকে জনগণ পছন্দ করবে না আর কি। জনগণ পছন্দ করবে যে আপনি মাস পিপলকে কিভাবে রিচ করতে পারছেন, এবং মাস পিপলের যে ইন্টারেস্টগুলো আছে, মাস পিপলের যে ডিমান্ডগুলো আছে, এগুলোকে আপনি পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে কিভাবে নিয়ে আসতে পারতেছেন, ডিমান্ডগুলো আপনি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আপনি পেনিট্রেট করতে পারতেছেন কিনা, এবং এটা ফিডব্যাক কিভাবে নিয়ে আসতে পারতেছেন। এটাকে আমরা সিস্টেম থিওরি দিয়ে আর কি থিওরিটিক্যালি ব্যাখ্যা করি যে কিভাবে পলিটিক্যাল ডিমান্ডগুলো পলিটিক্যাল সিস্টেমে আসে। এই যে আসার যে প্রক্রিয়া, এইখানে দি রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস আর ভাইটাল। তো রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিজ এখানে এখন কিভাবে তারা রোল প্লে করবে, জনগণের ওই দাবিগুলোকে তারা কিভাবে আর্টিকুলেট করবে, এটার উপর ডিপেন্ড করবে যে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করছে কি করছে না। এবং এইখানেই কিন্তু আসে যে জনগণ যখনই বুঝে যায় যে দিস পার্টি ইজ নট ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য জেনারেল পিপল, এটা অন্য কোনো ইন্টারেস্ট সার্ভ করার জন্য এসছে, বা জনগণ সবসময় খুঁজতে চাবে যে এই এক্সিস্টিং গভর্নমেন্টের সাথে ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন দিস নিউ পলিটিক্যাল পার্টি অ্যান্ড দি এক্সিস্টিং ইন্টারিম গভর্নমেন্ট, তখন জনগণের মধ্যে এই সন্দেহ একবার দানা বাঁধলেই আপনি ফেইল্ড হয়ে যাবেন। এই উপমহাদেশের ইতিহাসে কিংস পার্টি কখনোই সফল হয়নি। যে নামগুলো আপনি বললেন, জেনারেল ইব্রাহিমের কথা বললেন, তারপরে আপনি ফেরদৌস আহমেদ কুরেশির কথা বললেন, বা যারাই হয়েছে তারা কিন্তু সফল হতে পারেনি। দ্যাট উইল বি ভেরি বিগ চ্যালেঞ্জ। এবং আপনি আমি বুঝলাম যে আপনি তো থিওরি এবং এক্সাম্পল দুটো একসাথে দেখালেন, থিওরি বললেন এবং এক্সাম্পল। আমি আরও একটু সাধারণ কথায় আসি, সেটি হলো যে মানে দিন শেষে একটি বিষয় আমাদের সামনে চলে আসে, ভোটের রাজনীতিতে সরাসরি অর্থ লেনদেনটা অনেক গুরুত্বপূর্ণ। সেখানে আপনার নৈতিক কথা কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি না। আমি ছোট্ট একটি বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনার কাছে এটি জানতে চাইবো যে একটা সময় তো আপনারা ভোটেই যাবেন, সেই ভোটে আপনারা কিভাবে মাঠ পর্যায়ে সংগঠিত হবেন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর মিরাওয়ারে ছোট্ট একটি বিরতি নিচ্ছে। আমাদের অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনারা সেখানে কমেন্টে জানাতে পারেন।
আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। দর্শক, আমাদের আজকের বিষয় আরও একটি রাজনৈতিক দল এবং সেই দলের মুখপাত্র ডেলেইচ খান আমাদের সঙ্গে আছেন। আপনাদের কিছু জানার থাকলে বা আপনার কিছু পরামর্শ থাকলে আপনারা সেখানে বলতে পারেন। ডেলেইচ খান, যে কথাটি আমি বলছিলাম যে বাংলাদেশে মোরলেস 460 থেকে আরেকটু বেশি থানা রয়েছে। প্রত্যেকটা থানার মধ্যে, অর্থাৎ একটি রাজনৈতিক দলের 500টি কমিটি থাকে থানা লেভেলে। আওয়ামী লীগ বিএনপির দুইটারই আছে। আওয়ামী লীগ ইনঅ্যাক্টিভ আছে, কিন্তু তাদের ওই থানা কমিটির সব লোক তো আর পালা যায়নি, তারাও আছে। আর বিএনপি যেহেতু এখন সবচেয়ে বড় দল, অপ্রতিদ্বন্দ্বী আপাতত, সেহেতু বিএনপির এরকম সাংগঠনিক জায়গা আছে। সাংগঠনিক ভিত্তিটা এখানে অনেক বেশি ফাইন্যান্সিয়াল বিষয়ের উপর নির্ভর করে। আপনি যে কথাগুলো বললেন, যে কথাগুলো এই যে যেমন দুর্নীতির কথা বলেছেন, যে 53 বছরের বিতর্কিত রাজনীতি, তারপর আপনারা 10 জন লোক থাকে, সেই 10 জন নিয়েই এগোতে চান, সাহসী শিক্ষিত দেশপ্রেমিক, এইটা কিন্তু খুব চমৎকার লোভনীয় আলোচনা। মাঠটা কেমন, আসলে মাঠের রাজনীতির মাঠটা বাংলাদেশে কেমন? বাংলাদেশের রাজনীতির মাঠের যে অ্যাক্টরগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, তারা কি সেই আইকিউ লেভেলে আছে? হ্যাঁ, আমি এই মাঠ অ্যানালাইসিসে যাওয়ার আগে আমার মনে হয় যে যেহেতু আজকে ফার্স্ট টাইম আমাদের পার্টি আজকে লঞ্চ হলো, সো আমার মনে হয় যে কয়েকটা জিনিস ক্লিয়ার করলে আমাদের আলোচনাটা একটা স্ট্রাকচারে আসবে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিজ এখন যারা আছে তারা অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ম্যানেজমেন্টের চ্যালেঞ্জে আছে। আমরা নতুন একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বিকজ অফ আওয়ার ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু এখন পারসেপশন চ্যালেঞ্জে আছি, পারসেপশন ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। যেমন যে কেউ শোনার পরে ফার্স্ট তারা কুইক ড্র করতেছে কোথায়, ও দ্যাট ইজ অ্যানাদার কিংস পার্টি। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই জন্য আমাদের ক্ল্যারিফিকেশনটা দরকার। ক্ল্যারিফিকেশনটা কি? আমাদের যে ইডিওলজিটা এই জায়গায়, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে নেক্সট জেন জি এর পরে আসে হচ্ছে জেন আলফা। পলিটিক্স যদি আপনি করতে চান তাহলে জেন জি এবং জেন আলফার দিকে আপনাকে তাকাতে হবে, বিকজ দে আর দ্য ফিউচার ভোটার্স, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওদের দিকে যদি আপনি তাকাতে চান তাহলে আপনার কী লাগবে? আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি এটা একটা ইয়থ লেড পলিটিক্যাল পার্টি হবে, গাইডেড বাই ভেটারানস। নাও ওয়ান্স আই সে ভেটারান মানে কিন্তু শুধু রিটায়ার্ড মিলিটারি অফিসার না। আমরা যে জায়গাটা টার্গেট করছি সেটা হচ্ছে যে আপনি আজকে চমৎকার একটা ক্যারিয়ারের পিকে আছেন, এই অবস্থায় ইউ হ্যাভ সাম সাকসেস, ইউ হ্যাভ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস অ্যান্ড ইউ হ্যাভ ডিউ প্রফেশনালিজম উইথ এক্সপিরিয়েন্স, কিন্তু ইউ হেট পলিটিক্স। আপনি পলিটিক্স ঘৃণা করেন প্রকারান্তে, আপনি পলিটিক্স থেকে দূরে থাকতে চান। এটা কি ন্যাশনাল লস না? আপনার যে এক্সপিরিয়েন্সটা, আপনার যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল যে প্যাকেজটা আপনার ভেতরে আছে, যে শিক্ষাটা আপনার কাছে আছে, এটা নাই। আমরা কি করার চেষ্টা করছি? আমি এই যে এক্সপার্টিসগুলো আছে এগুলো একসাথে গাঁথার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে রিটায়ার্ড মিলিটারি অফিসার্স, কারণ সার্ভিং মিলিটারি অফিসার তো আর পলিটিক্স করতে পারবে না, এটা তো তাদের জন্য সম্ভব না। সো এই যে রিটায়ার্ড লটটা আছে, প্লাস ধরেন যে আদার জব যারা আছে, এই এখানকার যে এক্সপিরিয়েন্স লটটা আছে, এই লটটাকে আমরা একটা প্ল্যাটফর্মে আনতে চাচ্ছি। এই প্ল্যাটফর্মে আনার ফলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু একটা চমৎকার সিনার্জি পাবেন এই জায়গায়। ইউ হ্যাভ এ থিঙ্ক ট্যাঙ্ক, ইউ হ্যাভ এ প্ল্যানিং ট্যাঙ্ক। এরপরে যেটা হচ্ছে যে ইয়াং যারা আছে, যারা যুবক আছে, তাদেরকে আপনি গ্রুমিংটা করতে পারবেন। পার্টি পলিটিক্স করতে হলে আপনাকে মানে ওই মার্কেটে গিয়ে মুরগির দোকানে চাঁদাবাজি করতে হবে, হু সেইড? আপনি তাকে স্কিল ট্রেনিং দেন। আপনি জাস্ট একটা সিম্পল উদাহরণ আপনাকে আমি দিই। বাংলাদেশের সোনার খনি নাই, বাংলাদেশে ক্রুড অয়েল বিক্রি করার মতো কোনো অবস্থা নেই। বাংলাদেশের একমাত্র উপায় আছে কি? জনশক্তি রপ্তানি করা। জনশক্তি রপ্তানি করে আমরা কি পাই? একটা রেমিটেন্স পাই। আপনি শুধু চিন্তা করেন, এই জনশক্তিকে যদি আমরা সামান্য ইনভেস্ট করে একটু যদি প্রশিক্ষণ দিতাম, তাহলে যে ছেলেটা আমাকে $1 রেমিটেন্স দেয় সে আমাকে $5 রেমিটেন্স দিতে পারতো। ট্রু? এই প্ল্যানিংটা করার জন্য তো আপনাকে ঠান্ডা মাথায় বসতে হবে। এখন এখানে কেন সমস্যা হচ্ছে? একজন এমপির মান্থলি স্যালারি কত? 1.5 লাখ টাকা। বাইরে একটা ভালো কর্পোরেট জব যে করে সে তো 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা বেতন পায়। তাহলে কি ওরা লেস কমিটেড? সমস্যাটা কোথায় খুঁজে বের করতে হবে। সো উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানে কিংস পার্টির যে মানে পারসেপশনটা আছে, এটা নিয়ে আমাদের কিছুদিন স্ট্রাগল করতে হবে, বাট আই হোপ ভেরি সুন এটা ঠিক হয়ে যাবে। যেমন আপনি কয়েকজন জেনারেলের নাম বললেন ওখানে, বাট এছাড়াও কিন্তু ওখানে আদার ওয়ার্ক থেকে আরও 6 জন এক্স মিনিস্টার, এক্স এমপি তারাও ছিলেন। ঠিক আছে, আমি আপনার কথারই একটি বলি। আপনি যে মুরগির দোকানে গিয়ে চাঁদাবাজির কথা বললেন, কিন্তু আপনি আয়রনি অফ ফেইট, ভাগ্যের নির্মম পরিহাস হলো আপনাকে ভোট চাইতে হবে। ভোট, একজনের ভোট একটাই।
এবং সেই ভোটটা মুরগির দোকানদারও যেমন ধরুন আব্দুল আল মিন্টু অনেক বড় ব্যবসায়ী, সেও তেমন। আপনি যখন ওই মুরগির দোকানে ভোট চাইতে যাবেন, চাইতে একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে যে বাহ, মানুষ পরিচিতির জন্য এখানে যেতে হবে, এবং আপনি অভ্যাসবশত আপনি দেখবেন আরও দলের ছাত্র সংগঠন আছে, আরও যুব সংগঠন আছে, এই কাজগুলো করবে এবং আপনি সেই কনভেনশনাল জায়গাতেই যাবেন। আমি বারবার টেনে ধরছি না আপনাকে, আমি বাস্তবতার জন্য। সেইখানে আপনাদের চ্যালেঞ্জটা কিভাবে নেবেন আপনি আপনার জায়গাতে বলবেন, আমি বুঝাতে পেরেছি কিনা সওদাগর, প্রফেসর সওদাগরকে, যে ওনারা যে কথাগুলো বলছেন উনি চমৎকার কথা বলছেন, একদম পরিশীলিত কথা। এই ফিল্ডটা কি অবস্থা এখন বাংলাদেশের, যে মানুষের যে আইকিউ লেভেলই বলি, ভোটের আইকিউ, সেই জায়গাতে এই ফিল্ডটা কেমন অবস্থা? ধরুন বিএনপি সবচেয়ে বড় দল, দ্বিতীয় সাংগঠনিক দল জামাত ইসলামী, এরপরে হয়তো বা এনসিপি আসবে, কিন্তু এনসিপি এখনো এত কমিটি দিতে পারেনি। কিভাবে ফাইটটা হবে, কিভাবে আপনারা এই যে ভালো কথা, সুন্দর কথা, ফাইটটা কিভাবে করবেন? তারা, আপনার এক্সপেরিয়েন্স কি বলে? আচ্ছা, এক্সপিরিয়েন্স হচ্ছে যে পলিটিক্যাল পার্টির উনি যে কথাগুলো বললেন, আইডিওলজিক্যাল কথাবার্তা, পলিসি লেভেলের কথাবার্তা, এই কথাগুলো নিয়ে সামনে যাওয়াটা অবশ্যই পজিটিভ, কিন্তু প্রাথমিকভাবে এই কথাগুলোতে এলিট শ্রেণীর মানুষ বা রাষ্ট্র নিয়ে ভালো চিন্তা করে একটা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষের মধ্যে প্রাথমিকভাবে একটা সাপোর্ট হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি ভোটিং পলিটিক্স, যেটা আপনি ইলেকট্রাল পলিটিক্স যেটাকে আপনি, এটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটি সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার মধ্যবিত্তর ভোটে সংসদে যাওয়া। রাইট, এটি সম্পূর্ণরূপে নির্ভর করবে একেবারে ফিল্ড লেভেলে, তৃণমূল পর্যায়ে যে একেবারে সাধারণ মানুষ আছে, তাদের আবার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু এই পলিসি লেভেলের সাথে খুব একটা করবে না, ম্যাচ করবে না। এই জিনিসগুলো তারা একটু কম বুঝবে। তারা প্রাথমিকভাবে ভাববে ভোটিং রাজনীতিতে যেটা, যে আমার উপকার করে কে, আমার বিপদে আপদে সাথে পাশে এসে দাঁড়ায় কে, কার কাছে আমি আমার বিপদে যেতে পারি, কে আমার কথাগুলো শুনে, প্রাথমিকভাবে এটার উপর নির্ভর। ওই লেভেলে যেতে নিউ পলিটিক্যাল পার্টিকে একটু সময় লাগবে, যদি ওভারকাম করা যায় এই চ্যালেঞ্জগুলো, যেমন কিংস পার্টি চ্যালেঞ্জের কথা উনি বললেন। আপনার কাছে জানতে চাই যে এই কথাগুলো, তার সাথে আরও একটা লাইন বলে দিই। ধরুন জামাত ইসলামী, তারা তৃণমূলে, তাদের অধিকাংশরাই যেহেতু তারা জামায়াতে ইসলামী নাম, এবং আমাদের দেশে মুসলমান বেশি, তাদের অনেকেই দাঁড়িয়ে আছে, তারা দেখতেও ভালো, এবং তারা এটি একটি রাজনৈতিক আমি কোনো খারাপ ভালোর কথা বলছি না, আমি তাদের কথা বলছি। বিএনপি, তারা দীর্ঘ সময় যেহেতু রাজনীতি করে আসছে, জিয়াউর রহমান, খালেদা জিয়ার এক ধরনের অবয়ব আছে, এবং এখন অ্যাক্টিং চেয়ারম্যান দলের তারেক রহমানের একটি অবয়ব আছে। এই জায়গাতে তারা কিন্তু প্লাস পয়েন্টে আছে। আপনারা এই প্লাস পয়েন্টটা কিভাবে উতরাবেন? আমি কিংস পার্টির কথা বাদ দিলাম। অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে যেটা মাঝে মাঝে মিথ মনে হয়, সেটা হচ্ছে বিএনপি অনেকদিন ক্ষমতায় আসে নাই, হোয়াই শুড আই হ্যাভ সিম্প্যাথি, এখন তারা ভোট দেওয়া লাগবে। ইট শুড নট বি দ্য ক্যালকুলেশন, ভোটার্স ক্যালকুলেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানে কি আমাকে জামাতে ভোট দেওয়া লাগবে? এটাও তো ঠিক না। আপনি খুব কোর একটা জায়গায় হাত দিয়েছেন, যেটা স্যার উইল অলসো অ্যাগ্রি। সেটা হচ্ছে আমি একটা কেস যদি ধরি, অ্যাগেইন মানে প্রফেসর উইল সে হি ইজ টকিং বুকিশ, বাট আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 5 জন নির্বাচনে দাঁড়ায়, তাদেরকে ডিসপ্লে করার দায়িত্ব কার? ডিবেটটা কে করে দিবে? নির্বাচন কমিশনের দায়িত্ব। তো তারা তো গত 15 বছরে যে পরিমাণ তেল চর্বি জমাইছে, মানে রাতের বেলা ভোট বক্স ভরে যায়, এই জন্য মনে করেন যে এই অবস্থাটা হয়েছে তাদের। আপনি চিন্তা করেন, তারা এখন দিবা স্বপ্ন দেখতেছে যে কনজিকিউটিভ 2টা ইলেকশন করবে, ন্যাশনাল লেভেলে। কর্মকাণ্ডই বিতর্ক করেছে, প্রার্থীদের আর কি করবে? নো, ইউ জাস্ট থিংক, মানে আপনি অ্যারিথমেটিক্যালি চিন্তা করে দেখেন না যে কনজিকিউটিভ 2টা ন্যাশনাল লেভেল ইলেকশন, একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন আর একটা হচ্ছে স্থানীয় সরকার ইলেকশন, তার কি ওই ক্যাপাসিটি আছে নাকি? গত 15 বছরে তো তারা ঘুমায় ছিল। আর্মি এই মুহূর্তে মনে করেন যে টানা 1 বছর ধরে মানে ফিল্ডে থাকতে থাকতে দে আর টায়ার্ড, রাইট? পুলিশের তো অর্ধেকই নাই, তাহলে আপনি মানে ন্যাশনাল ইলেকশন কীভাবে করবেন? এইটা তো মনে করেন যে একটা বোকা লোকও বুঝবে যে আমি পুরো টেবিলটা একবারে যেহেতু সাফ করতে পারবো না, আমি পার্ট বাই পার্ট সাফ করব। আপনি টোটাল জেলা আছে, কথা বলছি আর কি, 64টা জেলা, আপনি 20টা জেলা করে পুরা মানে ফোর্স কনসেন্ট্রেট করেন, করে তারপরে রিসোর্সটাকে আপনি ইন্টেন্সিফাই করতে পারবেন। প্রথম 20টাতে যে ভুলগুলো হবে, পরের 20টাতে এতটা ভুল হবে না, দেখবেন যে আরও ফাস্টার ইলেকশন পাবেন। এইটা বোঝার জন্য তো খুব আমার চার্চিল হওয়ার দরকার নাই, দিস ইজ ভেরি বেসিক। নাম্বার 2 হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব যে প্রার্থীগুলোকে একটা লেভেল ফিল্ডে নিয়ে আসা। আপনি নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবেও দেখবেন যে পার ভোটার 10 টাকা না 8 টাকা ধরে দেওয়া আছে। এই টাকাটা কিসের?
তার মানে আপনিই তো মানে পুশ করতেছেন ওখানে। তো এখন এই জন্য আপনি যেটা বললেন যেটা ওভারকাম কীভাবে করা যাবে, আমাদেরকে মিথগুলো ভাঙতে হবে সাংগঠনিকভাবে। আমাদেরকে গ্রাসরুট লেভেল যেটা আছে ওই গ্রাসরুট লেভেল পর্যন্ত যেতে হবে। আমরা যে যাচ্ছি না তা না, অলরেডি চমৎকার চমৎকার অর্গানাইজেশন আছে। ইউল বি ভেরি সারপ্রাইজ টু নো ইটস নট অনলি দ্য পলিটিক্যাল অর্গানাইজেশন যাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত অবকাঠামো আছে। দেয়ার আর ভেরিয়াস এনজিওস অ্যান্ড আদার্স স্মার্ট অর্গানাইজেশন যারা গ্রাসরুট লেভেল পর্যন্ত কাজ করে। আমাদের কী করতে হবে? কানেক্ট করতে হবে। যদি কানেক্ট করতে পারি আমরা, যেটা প্রফেসর বললেন, উই আর গোয়িং টু গেট এ সিনার্জি। কীভাবে সিনার্জি? আপনি আজকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের শেলফ লাইফ কমে গেছে। কোনো একটা বিজনেস আইডিয়া 5 বছরের বেশি চলে না। আজকে যারা দিবাস্বপ্ন দেখতেছে যে আমরা 15 বছর না খেয়েছিলাম, এখন বাঙালি আমার চেহারা থেকে ভোট দিয়ে দিবে, মে নট বি। এখন যারা ভাবতেছে যে না আমরা তো আল্লাহ খোদার নাম দিয়ে বলতেছি, আল্লাহ মানো জি মানি, কোরআন মানো জি মানি, নবী মানো জি মানি, তাহলে আমরা যে আমাদের ভোট দিবা তো, এইসব বলে লাভ নেই। এখন পাবলিক যে এডুকেশন এইটা করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন পাবলিকের এক্সপেকটেশন জানবে। আপনি নেক্সট যে প্রধানমন্ত্রী চাচ্ছেন তাকে ডক্টর ইউনূসের কতটুকু কাছাকাছি চাচ্ছেন আপনি নেক্সট যে মিনিস্টার একটাই ডক্টর ইউনূস একটা, সেই জন্য আমি কতটুকু কাছাকাছি চাচ্ছেন আপনার? আমার তো ভালো লাগতেছে না আজকে যখন ডক্টর ইউনূস মনে করেন যে ইয়েতে যাচ্ছেন, সুইজারল্যান্ডে যাচ্ছেন অথবা ইউএসএতে যাচ্ছেন, তখন যে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা ঝাঁপায় পড়তেছে হ্যান্ডশেক করার জন্য, একটা ছবি তোলার জন্য, 10 মিনিট একটা সাইডলাইন মিটিং করার জন্য। এইটা তো আমাদের ক্ষেত্রে এটা ভালো না লাগার কারণ হলো আমাদের যে বারবারই বলছিলাম আমাদের চিন্তা চেতনার জায়গায়। আমি ছোট্ট আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমাদের আজকের অতিথি মেজবাউল আজম সওদাগর এবং ডেলেইজ খান। আপনারা চাইলে তাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম আরও একটি রাজনৈতিক দল এই বিষয়ে। ডেলেইজ খান, আপনি বলছিলেন যে আপনাদের চ্যালেঞ্জগুলো আপনার কীভাবে মোকাবেলা করবেন। আমি অল্প কিছুক্ষণ আর আপনাদের এই দলের বিষয়ে কথা বলবো। যে আমি সরাসরি জানতে চাই, আপনাদের এখনও নিবন্ধন নাই, নিবন্ধন প্রক্রিয়া গণবিজ্ঞপ্তি দিয়েছে। আমি এখানেও একটি প্রশ্নই করি, কেন গণবিজ্ঞপ্তির পরেই আপনারা দলটা গঠন করলেন? কেন? এটার উদ্দেশ্যটা কি? আপনারা কি মোটামুটি শিওর যে আপনার নিবন্ধন পেয়ে যাবেন? আপনার গণবিজ্ঞপ্তির আগেই আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম এবং নির্বাচন কমিশনের একটি পলিটিক্যাল দলের নিবন্ধনের জন্য ইতোপূর্বের যে প্রচলিত পদ্ধতি ছিল সেই পদ্ধতিতেই আমরা প্রস্তুতি গ্রহণ করছিলাম। কিন্তু নির্বাচন কমিশনে যাওয়ার পরেও আমরা দেখেছি যে ওখানেও আলোচনা চলছিল যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে প্রস্তাব এসছে সেইটা যখন থেকে লাগু হবে, ইনঅ্যাক্ট হবে, তারপরে তো আসলে নতুন সিস্টেমটা আসবে। সো এই হঠাৎ করে সরকারের কোনো আলাদা সাহায্য টাহায্য পাবেন অন্যদের, মানে এই আলোচনা কি আসবে রাজনৈতিক অন্য দলগুলো যদি বলে? আমার মনে হয় যে এক্ষেত্রে ছাত্রদের কথা যেরকম বলছে সেরকম আপনাদেরকেও যদি এরকমের রাজনৈতিক দলগুলো আপনাদেরকে এই প্রশ্ন করে যে আপনারা সরকারের অন্যভাবে সাহায্য নিচ্ছেন। না দেখেন, সাহায্য নেয়ার পাওয়ার অথবা নেওয়ার আগে কথাটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইটস অলওয়েজ গিভ অ্যান্ড টেক। আসলে আমাদেরকে এই মুহূর্তে ওদেরকে দেওয়ার মতো কিছু আছে তা তো নাই, তাহলে হোয়াই দে শুড ইনভেস্ট অন আস। ঠিক আছে, আমরা শেষ মুহূর্তের একটি সাবজেক্টে আসছে, সেটি হলো যে নতুন কূটনৈতিক অধ্যায়, বাংলাদেশের নতুন কূটনৈতিক অধ্যায়। সেই অধ্যায়ের আমি এর আগের আলোচনাতেও বলেছিলাম যে এই প্রথম 53-54 বছরের মধ্যে প্রথম বাংলাদেশ দেখলো যে জাতিসংঘের মহাসচিবের মতো একজন রোজা রেখেছেন, তিনি পাঞ্জাবি পরে একদম অজ পাড়াগায়ে সেখানে চলে গেছেন, ইফতার করলেন 1 লাখ মানুষকে নিয়ে। আর আমরা এর আগে দেখেছি যে এরকমের কেউ আসলে শেরাটন, সোনারগাঁ, গণভবন, বঙ্গভবনে বিশাল ব্যাপ্তিতে ইফতার হয় এবং সেখানে বড় বড় মানুষরা যায় এবং পরে নিউজ কাভারেজ হয়। তারপর সেটি অনেক বড় অনেক চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, কিন্তু এগুলো আমরা জানতে পারি না। সেখানে এটি একটি ঠিক তার এই রোহিঙ্গা সংকটের পরেই চীনে যাচ্ছেন ডক্টর ইউনূস। যেদিন ট্রাম্পের সাথে মোদির কথা হলো এবং আমাদের এখানে কিছু আলোচনা আসলো যে মোদিকে দায়িত্ব দিচ্ছে, সেদিন ইলন মাস্ক কথা বললেন ডক্টর ইউনূসের সঙ্গে এবং একদম লেটেস্ট তুলসী গ্যাবার্ড বলেছেন এবং আজকে তাদের মুখপাত্র বললেন যে আমরা স্বাগত জানাচ্ছি, আমরা যা বলেছি তাই দেখছি, তারা সেটা করছেন। এই জায়গাতে একটু রিলেট করতে চাই, ডক্টর ইউনূসের কূটনীতি আসলে কী রকমের কূটনীতি হচ্ছে? এটা কি বাংলাদেশের প্রচলিত কূটনীতি, না ইউনূস নিজেই এই কাজটি করতেন, নাকি তিনি গ্রামীণ ব্যাংকের যে কাজগুলো করতেন সেই
সেইটার ধারায় আসছেন। মেজবাউল আজম সওদাগর, আপনাকে কি পরে ডিলিট কেন? জি, এটি মানে প্রফেসর ডক্টর ইউনূস যে পদ্ধতিতে তিনি কূটনীতিক যে অ্যাপ্রোচে তিনি যাচ্ছেন, এটিকে আপনি বলতে পারেন যে ডক্টর ইউনূসের নয়া কূটনীতি, এটা বলতে পারেন। নয়া কূটনীতি ইন দ্যাট সেন্স যে ইতিপূর্বে কোনো রাষ্ট্রপ্রধান তার কূটনৈতিক মুভমেন্টগুলোতে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখিনি। যেমনটি আপনি জাতিসংঘের মহাসচিব আসার পরে আপনি দেখলেন যে তিনি রোজা রেখেছেন, তিনি পাঞ্জাবি পরেছেন, 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে তিনি ইফতার করলেন। এই যে এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র প্রফেসর ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স, তার কথার যে ভ্যালু। মানে একটা সময় আমরা বলতাম, আপনার মিডিয়া সবাই জানেন যে টাইম ম্যাগাজিনের যে প্রভাব, যে টাইম ম্যাগাজিন যখন কিছু বললে সারা ওয়ার্ল্ড সেটা শুনে, এরকম একটা কথা আছে। তো এখন কিন্তু অবস্থাটা আছে, প্রফেসর ইউনূস যখন কোনো কিছু বলে সেটা সারা ওয়ার্ল্ড শুনে, সারা ওয়ার্ল্ডের মিডিয়া বলেন, সারা ওয়ার্ল্ডের যে পলিটিক্যাল লিডার বলেন, সবাই তার কথা শুনে, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেন। সো ইন দ্যাট সেন্স যে তার এই কূটনীতির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এবং তিনি কিন্তু চায়না যে যাচ্ছেন, এবং দেখেন যে চায়না কিন্তু তার জন্য একটা স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে বাংলাদেশে, এবং বিশেষ গুরুত্ব দিয়ে তিনি তাকে ওখানে নিয়ে যাচ্ছেন। এবং তিনি ওখানে চাইনিজ প্রেসিডেন্টের সাথে তিনি একটা বাইল্যাটারাল মিটিং করবেন আর কি, সেটা আগে তিনি বলে রেখেছেন যে আমি করতে চাই। চায়না সেটা সাদরে গ্রহণ করেছেন। এবং ওখানে কতগুলো ইন্টারন্যাশনাল বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির একটা সম্মেলন হবে, সেখানে তিনি যোগদান করবেন। এবং বাংলাদেশের ট্রেড, বাংলাদেশের ফরেন পলিসি, এগুলো নিয়ে কথাবার্তা হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, BFA নামক যে কনফারেন্সটা হচ্ছে হাইনান প্রদেশে, এই কনফারেন্সটা হচ্ছে চায়নার একটা অ্যাপ্রোচ হচ্ছে, তারা মাল্টিল্যাটারালিজমকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন। এবং এশিয়ার দেশগুলোর মধ্যে যে সমস্যাগুলো, এটা মাল্টিল্যাটারাল ওয়েতে চায়না এটাকে সলভ করতে চাচ্ছে। সেটা সিকিউরিটি, ফরেন পলিসি থেকে ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এভরিথিং। তো এই যে মাল্টিল্যাটারালিজমকে প্রমোট করতে চাচ্ছে, এইখানেই হচ্ছে চায়নার রাজনীতি। অর্থাৎ আপনি যদি এখন ট্রাম্পের নির্বাচনী ইস্তেহারের দিকে যদি খেয়াল করেন, আপনি এখানে দেখবেন যে ট্রাম্প বলেছিল যে আমেরিকা ফার্স্ট পলিসি, অর্থাৎ এটা একটা। আরেকটা ইম্পর্টেন্ট পলিসি তার ছিল যে তিনি চায়নার সাথে কোনো মিলিটারি কম্পিটিশনে তিনি যাবেন না, এবং তিনি যাবেন ট্রেড ওয়ারে যাবেন। এখন এই পলিসির উপর বেস করে চায়না তার দক্ষিণ এশিয়ায় এই ধরনের মাল্টিল্যাটারালিজমের কথা বলছে, এইটা এগিয়ে নেবে। বিজনেস অ্যাসপেক্টটা সে বললো। আমি আপনাকে যেটি জানতে চাই, আমার ধারণা আপনি এই বিষয়টা জানেন। আমরা কয়েকদিন আগে আলোচনা করছিলাম, একটা সময় চায়নার সাথে আমেরিকার এক ধরনের মিথস্ক্রিয়ার জায়গাতে একটি দেশ ছিল, আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশ। সেই দেশটি খুব একটা কাজ করে নাই। অনেকে বলছেন ডক্টর ইউনূস এই জায়গাতে অনেক বড় একটা ফ্যাক্টর এবং অ্যাক্টর। এবং চীনে যে যাচ্ছেন ডক্টর ইউনূস, বাংলাদেশের হয়তো যাচ্ছেনই, তার চেয়ে বেশ কিছু আগ্রহ চীনেরও আছে, যেখানে এক ধরনের কমিউনিকেশন থাকে। আমরা বলি যে গল্ফের মাঠে অনেক বিজনেস চুক্তি হয় হাঁটতে হাঁটতে, সেরকমের এক ধরনের আওয়াজ আছে। আর একটা বিষয়, সেটি হলো যে অরুণাচল প্রদেশ, ভারতের সাথে বাংলাদেশের পলিটিক্স, রোহিঙ্গা, মায়ানমার এবং চীন, এই জায়গাতেও আমি রিলেট চাই যদি আপনি বলেন। ভেরি ইন্টারেস্টিং। মানে ডক্টর ইউনূসের চায়না সফর যেটা আছে, এটা বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, আমরা যদি একটু রিলেট করে বলি, সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের কাছে, মানে বাংলাদেশের কাছে ইন্ডিয়ার সবচেয়ে বড় চাওয়া কি? সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তুমি আমার ট্রানজিট স্টেশন হও, তুমি আমার করিডর হও, টু গো ফ্রম ওয়েস্টার্ন পার্ট টু ইস্টার্ন পার্ট। এই তো 7 সিস্টার্সে যাওয়ার জন্য সে আমার মাঝখান দিয়ে অ্যাক্সেস চাচ্ছে। এবং গত 15 বছর ধরে আমাদের একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এগুলো দিয়ে আসছে। এবং সে আবার গর্ব করে বলতে, ফাইনালটা ছিল ট্রেনে। এক্স্যাক্টলি। এই আপনি তো কিছু দেখতে পাচ্ছেন, কিছু আমরা দেখতেও পাই নাই। বাট ওনার বক্তব্য আমরা বিলিভ করেছিলাম যে উনি বলেছিলেন যে আমরা যা দিয়েছি ভারতকে, তা ভারত আজীবন মনে রাখবে। ভেরি ইন্টারেস্টিংলি, ওয়্যার ডক্টর ইউনূস ইজ ডিফারেন্ট হিয়ার। ডক্টর ইউনূস একই জিনিস অফার করতেছেন এখন। বলতেছেন যে ওকে, নেপাল সমুদ্র দেখে না, চলো নেপালকে সমুদ্র দেখাই, ভুটানকে সমুদ্র দেখাই, 7 সিস্টারকে সমুদ্র দেখাই। বাট নাও হি ইজ ডিলিং ইন হিজ ওন টার্মস। এইটাই হচ্ছে ধরেন কূটনীতি। ঠিক আছে? আপনি যখন অ্যান্টোনিও গুতেরেসকে বলেন যে আমরা বাংলাদেশি কথা একটু বেশি বলি, কিন্তু আমরা আমাদের সব সমস্যা সামলাবো, শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আমাদের এগেনস্টে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমি তোমার কাছে নালিশ দিলাম, তুমি এইটা একটু আমাকে ঠিক করে দাও। ইউ সি, ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি ইন এ চেকমেট। উনি যখন বলতেছেন যে গুতেরেসকে, যে তুমি বিলিভ করো যে আগামী রোজার ঈদটা এই রোহিঙ্গারা
আরাকানে বসে তোমার সাথে করতে চায়, দ্যাট ইজ এ প্রেশার, দিস ইজ কল্ড অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি। ওই ডক্টর ইউনূস কিন্তু In a sweet শারীরিকভাবে speech. অ্যাগ্রেসিভ দেখান না। ইন এ সুইট স্পিচ। Of course, every aggressive diplomacy is not in your body language. It is absolutely in your language of diplomacy. যে আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, কাকে ধরায় দিচ্ছেন এই জায়গায়, ঠিক আছে? চায়নার ক্ষেত্রে বাস্তবতা যেটা হচ্ছে যে এখন ধরেন আমার আমেরিকার সাথেও সম্পর্ক দরকার, বাট আমার দেশে যখন একটা বিপদ হয় তখন তো আমেরিকা থেকে আমার দেশে আসতে সময় লাগবে, রাইট? আমার দেশের পুরা সমরাস্ত্র প্রযুক্তি আছে, তার প্রায় ধরেন 60-70-80% হচ্ছে চাইনিজ। ওকে, তো চায়না হচ্ছে ব্যবসায়ী, সে একই সাথে একই অস্ত্র মিয়ানমারের কাছেও বিক্রি করে, আমার কাছেও বিক্রি করে। সে মিয়ানমারের আরাকান আর্মির কাছে বিক্রি করে, আবার তাতমান্তর কাছে বিক্রি করে। সুতরাং চায়না ইজ এ মানে বিজনেস হাব। চায়নার এখানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, যেই ইনিশিয়েটিভের সাথে আমাদের যুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি, কারণ আমাদের সাপ্লাই চেইনের ব্যাপ্তি দরকার, রাইট? এখন এই জায়গায় আপনি যদি ইন্ডিয়ান যে হেজিমনি আছে, এটা তো এক্সপ্রেসড, এটা তো আর লুকানোর কিছু নাই। ডক্টর ইউনূসও মানে এটা স্বীকার করতেছেন যে এই হেজিমনি নিয়ে সমস্যায় আছি আমরা। এই হেজিমনিকে যদি আপনি ট্যাকেল দিতে চান, তাহলে তো আপনাকে অ্যাটলিস্ট চায়নাকে লাগবে এখন, মানে থার্ড লার্জেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, ইকোনমিতে নাম্বার 1 এখন, আমেরিকা ইজ স্ট্রাগলিং উইথ দ্যাট। এবং জিওপলিটিক্যালি চায়না ইন্ডিয়াকে এক ধরনের প্রেশারাইজড করেই সীমান্তের জায়গা। এইরকম একটা জায়গায় আপনি চাণক্যর থিওরি কেন ফলো করবেন না? চাণক্য কি বলছে? চাণক্য শুধু ইন্ডিয়ারই না, চাণক্য তো আমরাও নিতে পারি। আমার শত্রু আসলে আমার ফ্রেন্ড, বন্ধু। তাহলে হি ইজ ডুইং দ্য রাইট থিং অ্যান্ড হি ইজ ডুইং ইট ইন স্টাইল। সো আমার মনে হয় যে ফর লাস্ট 100 years অর মেবি নেক্সট 100 years, ডক্টর ইউনূস আলহামদুলিল্লাহ ইজ এ ব্লেসিং ফর আস। জানি না আমরা কয়দিন তার নিতে পারবো, হয়তো তার এই টেনিও শেষ হওয়ার পরে উনি ওনার 3-0 থিওরি নিয়ে আবার ব্যাক করবেন, আবার নোবেল হয়তো একটা পাবেন, বাট উইল মিস হিম। আরেকটি বিষয় আলোচনা করছিলাম যে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনের জায়গাটিতে ডক্টর ইউনূস, যেটা আপনাকেও বললাম যে রাজনৈতিক দল হিসেবে আপনি কিভাবে চ্যালেঞ্জে মোকাবেলা করবেন, ডক্টর ইউনূস কিভাবে এই এই ভোটের যে স্ট্যাটাস, ভোটের যে পরিস্থিতি বাংলাদেশে যেটি হয়, সেই রকমের ভোটের পরিস্থিতি চেঞ্জ করবেন কেমন করে? মানে একজন মানুষ যার কোনো টাকা পয়সা নাই, কিন্তু সে ভোটে দাঁড়াতে পারবেন। আমরা এরকম বাংলাদেশে এরকম ছিল, কিন্তু একে ফজলুল হক খুব বেশি টাকা পয়সা ছিল না, মৌলানা ভাসানী ছিল না, ইভেন একটা সময় শেখ মুজিবুর রহমানেরও টাকা পয়সা ছিল না, কিন্তু সেই পরিস্থিতিটা বদলায় গেছে এখন। একটি নির্বাচন মানেই হাজার হাজার কোটি টাকার ইয়ে। এই জায়গাটা কিভাবে উত্তরণ ঘটাবে ডক্টর? এখানে তো এটা উত্তরণ ঘটে, এটা সংক্ষেপে একদিকে 30 সেকেন্ডে বলবেন। এটা এক্সিস্টিং পলিটিক্যাল কালচারের সাথে জড়িত, আরেকদিকে যে বিষয়টা একটা ট্রু কেয়ারটেকার গভর্নমেন্টের যে আমাদের যে হিস্ট্রিটা আছে, এখানে দেখবে যে কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে কী ধরনের মেকানিজম তৈরি করতেছে এই জিনিসগুলোকে প্রোটেক্ট করার জন্য। তো মেকানিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি ট্রুলি সিস্টেমটা ডেভেলপ করতে হবে, সিস্টেমটা ডেভেলপ করলে এটা চেঞ্জ করা এটা অত্যন্ত সহজ। 30 সেকেন্ড ডেলেজ খান। আই থিঙ্ক নির্বাচন কমিশন যেটা আছে এটাকে স্ট্রেনথেন করতে হবে, এবং ডক্টর ইউনূস কথা কম বলছেন বাট কাজ ভালো করছেন। আমার ধারণা এখানেও আমরা চমক দেখতে পাবো। আর আরেকটা জিনিস একটু বলতেছে, আজকে খুব ক্লিয়ারলি প্রফেসর ইউনূসের সততা দেখেন। আমি আপনার এখানে আসার আগে নিউজটা দেখলাম, উনি ক্লিয়ারলি বলেছেন যে উনি 2টা ডেট অলরেডি মনে মনে ঠিক করে ফেলেছেন, 2টা ডেটের যে কোনো একটা ডেট ফিক্স, একেবারে অনেস্টির সাথে একবারে বলেছেন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের শেষ প্রান্তে আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়তো অনেক আলোচনাই করতে পারতাম, কিন্তু আমাদের যে প্রত্যাশাটি থাকবে সেটি হলো ডক্টর ইউনূস নিশ্চয়ই এই সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন এবং বাংলাদেশ একটি নির্বাচিত চমৎকার সরকার পাবে, যা বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে। এই প্রত্যাশা শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।